আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমরা অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এর দ্বিতীয় ক্লাস দেখব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে করেছিলাম ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অভিজ্ঞতার যে মৌলিক ধারণা ছিল, বেসিক ধারণা ছিল, সেই বেসিক ধারণা নিয়েছিলাম। তো এখানে আমরা মুনাফা সংক্রান্ত বিভিন্ন বিষয় জেনেছিলাম। আর মুনাফা দুই ধরনের হয় সেটাও জেনেছিলাম, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। আমরা আলোচনা করছিলাম সরল মুনাফার বিষয়ে। তো এখানে আজকে যে বিষয়টা আমরা জানবো সেটা হলো যে সরল মুনাফার বীজগাণিতিক সূত্র, অর্থাৎ বীজগণিতীয় সূত্র প্রয়োগ করেও আমরা সরল মুনাফার এই হিসাবগুলো করতে পারি। সাধারণত এই হিসাবগুলো হয় হলো ঐকিক নিয়মে। ঐকিক নিয়মে যখন আমরা এই গাণিতিক সমস্যার সমাধানগুলো করি, সেটা তুলনামূলক বেশ বড় হয়। বীজগণিতীয় সূত্র যদি আমরা প্রয়োগ করি, সেই ক্ষেত্রে আমাদের এই অঙ্কগুলো খুব সহজে আহ, ওই যে ঐকিক নিয়ম আছে, সেই ঐকিক নিয়মের চেয়েও সহজে আমরা করতে পারি। এই জন্যই মূলত এই যে মুনাফা সংক্রান্ত হিসাব কিতাবের মধ্যে বীজগণিতীয় বিষয়টা এসেছে। এতে ভয় পাবার কোনো কারণ নাই, খুব সহজেই এই বিষয়টা আমরা আজকের ক্লাসে শিখতে পারবো। তো আহ, এটা করার জন্য এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণগুলোতে আসবো। তো প্রথম আমি একটু বলতে চাই তোমাদের যে এই যে মুনাফা, এই মুনাফা সংক্রান্ত হিসাব কিতাবের মধ্যে কি কি বিষয়গুলো আসে একটু খেয়াল করো। সাধারণত চারটি বিষয় আমরা এখানে পাই। মুনাফা সংক্রান্ত যে হিসাব রয়েছে এর মধ্যে আমরা চারটি বিষয় পাই। একটা বিষয় হলো মুনাফা, আরেকটা বিষয় হলো হার। কিসের হার? মুনাফার হার। আরেকটা হলো আসল, আরেকটা হলো সময়। এই চারটি বিষয় আমরা এই মুনাফা সংক্রান্ত হিসাবের মধ্যে পাই। তো কখনো আমাকে মুনাফা বের করতে হতে পারে, কখনো মুনাফার হার বের করতে হতে পারে, কখনো আসলের পরিমাণ বের করতে হতে পারে, কখনো সময় বের করতে হতে পারে। বীজগণিতীয় যে সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। আর সেই সূত্র প্রয়োগ করে খুব সহজে আমরা এই সমস্যাগুলো, যে কোনো সমস্যায় আসুক, সেটা মুনাফা নির্ণায়ক হোক, হার নির্ণায়ক হোক, আসল নির্ণায়ক হোক, অথবা সময় বের করা কথা বলা হোক, যে কোনোটাই আমরা খুব সহজে করতে পারবো। তো চলো বইয়ে দেখি কি বলেছে। এখানে দেখো বলেছে যে উপরের উদাহরণ 1 থেকে আমরা দেখেছি মুনাফার হার 7% সমান 7/100 বা 100 এর 7 অংশ। আসল 3000 টাকা, সময় 6 বছর, এবং 3000 টাকার 6 বছরের মোট মুনাফা। এখানে কি দিয়েছে? হার দিয়েছে, এটা মুনাফার হার। তারপরে হলো আসলের পরিমাণ, তারপরে হলো আহ, এটা কি বলেছে? এখানে বলেছে 6 টাকা। এখানে দেখো 3000 টাকার 6 বছরের মুনাফা কত হবে? 3000 টাকার 6 বছরের মুনাফা, মুনাফার হার, আসল, এবং এখানে কি বলছে? 6টা হলো বছর। এই 6টা কিন্তু এখানে টাকা লিখেছে, এটা মিস্টেক আছে, এটা একটু খেয়াল করবো। এটা 6 টাকা না, আসলে এটা হবে বছর। আর এখানে যদি টাকা লিখতে হয় তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে পুরোটাই যা বের হবে সেটা টাকা, সেটা লেখা যেতে পারে। যাই হোক, এখানে খেয়াল করো যে এখানে বলেছে মোট মুনাফা সমান মুনাফার হার, আসল, সময়কাল। অর্থাৎ মুনাফার হার গুণ আসল আর সময়কাল। আর এখানে কি বের করছে? মোট মুনাফা বের করছে। তো এখন এই তথ্যগুলোকে যদি আমরা সাংকেতিক ভাবে নিয়ে আসি, তাহলে এটা কি হয়ে যায়? বীজগণিতিক সূত্র, বীজগণিতিক সূত্র হয়ে যায়। যেমন এখানে দেখো, মুনাফার ইংরেজি হলো ইন্টারেস্ট, তারপর মুনাফার হার
এটা রেট অফ ইন্টারেস্ট। তারপরে আসল, এই আসলকে আমরা প্রিন্সিপাল বলতে পারি বা প্রাইম অ্যামাউন্ট বলতে পারি বা প্রিন্সিপাল অ্যামাউন্ট বলতে পারি। আরেকটা আছে হলো সময়, টাইম। তার মানে হলো ইন্টারেস্ট ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট, প্রিন্সিপাল বা প্রাইম অ্যামাউন্ট ইন্টু টাইম। তো এখান থেকে যদি আমরা ইন্টারেস্টের আই নেই, রেট অফ ইন্টারেস্টের আর নেই, প্রিন্সিপাল বা প্রাইমের পি নেই এবং টাইমের টি অথবা এন নেই, সাধারণত এই অঙ্কগুলোতে সবসময় তোমরা দেখবে যে সময়টাকে এন দ্বারা প্রকাশ পায়, এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইন্টারেস্টের আই, রেট অফ ইন্টারেস্টের আর, প্রিন্সিপাল বা প্রাইমের পি, টাইমের এন, অর্থাৎ আই ইকুয়াল টু আর পি এন। এইটাকে আমরা সহজে বলতে পারি, একটু বলার সুবিধার্থে বলতে পারি যে আই ইকুয়াল টু পি আর এন। পি আর এন, এটা বলাটা সহজ, এজন্য একটু সাজিয়ে দিয়েছে, কিন্তু বিষয়টা আসলে এটাই। তাহলে আই ইকুয়াল টু পি আর এন। আই বলতে আমরা বুঝি মুনাফা বা ইন্টারেস্ট, পি বলতে আমরা বুঝি প্রাইম অ্যামাউন্ট বা প্রিন্সিপাল অ্যামাউন্ট, অর্থাৎ যে টাকা বিনিয়োগ করা হয় আসল, আর বলতে আমরা বুঝি রেট অফ ইন্টারেস্ট হার, এন বলতে আমরা বুঝি সময়। তাহলে আমাকে যদি মুনাফা বের করতে বলা হয়, একটু ভালো করে খেয়াল করবে, মুনাফা বের করতে বলা হয় তাহলে আমি পি ইন্টু আর ইন্টু এন, অর্থাৎ আসল ইন্টু হার ইন্টু সময় দিলেই বের হয়ে যাবে। এখন কথা হলো, আমি আগেই বলেছি যে আমাকে মুনাফা বের করতে হতে পারে, হার বের করতে হতে পারে, আসল বের করতে হতে পারে, সময় বের করতে হতে পারে। তো এখন আমি মুনাফা বের করা শিখেছি, এই বীজগণিতীয় এই সূত্রটুকু দিয়ে আমি বাদবাকি সবগুলো বের করতে পারবো। যেটা আমাকে বের করতে বলো, কত সহজ তাই না? দেখো কিভাবে সেটা। যদি আমাকে পি বের করতে বলে, পি মানে কি? পি মানে হলো আসল, এবং মুনাফা দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, কিন্তু আসল দেওয়া নাই, বলেছে যে কত টাকা বিনিয়োগ করেছিল। সেই ক্ষেত্রে আমরা দেখো, যখনই আমরা এই পিটা আগে চলে আসবে, এখানে কি ছিল? আই ইকুয়াল টু পি আর এন। এই পিটা যখন আমরা বের করব, অর্থাৎ এই সমান চিহ্নের আগে পি চলে আসবে, এই আইটা তখন উপরে উঠে যাবে, বাকি যে দুইটা লেটার এটা নিচে থাকবে। দেখো, পি ইকুয়াল টু আই বাই আর এন। আচ্ছা, যদি আমাকে রেট অফ ইন্টারেস্ট বের করতে বলে, আর বের করতে বলে, তাহলে দেখো আর চলে আসবে সমান চিহ্নের বাম পাশে, বাম পাশে চলে এসেছে, যেহেতু এটা বের করতে হবে। আর এই পাশে থাকছে কি? এই আইটা উপরে চলে গেছে আর পিএনটা নিচে চলে এসেছে, কারণ এই চারটা অক্ষরের বা লেটারের বাইরে আর কোনো কিছু নেই। তো যেটা আমাকে বের করতে বলবে সেটা তো ডেফিনেটলি সমান চিহ্নের বামে থাকবে, আর এই আইটা সর্বদাই উপরে উঠে যাবে, বাকি দুইটা লেটার নিচে থাকবে। তাহলে পি ইকুয়াল টু আই বাই আর এন, আর ইকুয়াল টু আই বাই পি এন, এন ইকুয়াল টু সময় বের করতে বলতে পারে যে কত সময় বিনিয়োগ করেছিল, কত সময়ের জন্য বিনিয়োগ করেছিল। সেই ক্ষেত্রে তুমি কি লিখবে? এন ইকুয়াল টু আই বাই পি আর। তাহলে দেখো সহজ, এটা মুখস্থ করার কোনো বিষয় না বা মুখস্থ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাহলে এই সূত্রটাকে আমরা কি করতে পারি? এই সূত্রটাকে মডিফাই করে আমরা যে কোনো বিষয় বের করে নিয়ে আসতে পারি, যে কোনো বিষয় বের করে নিয়ে আসতে পারি। সেটা আসলও বের করতে পারি, হারও বের করতে পারি, সময়ও বের করতে পারি। আর মুনাফা বের করতে হলে তো এটা একদম মুখস্থ, আই ইকুয়াল টু পি আর এন, আই ইকুয়াল টু পি আর এন। তো একবার বলবো, দেখবো এটা তোমার আয়ত্তে চলে এসেছে, আই ইকুয়াল টু পি আর এন। তাহলে আমরা দেখলাম যে এখানে আমরা যেটাই চাক সেটাই আমরা বের করতে পারবো। এখন বইয়ে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যার কিছু অংশ পড়া আছে, কিছু অংশ পড়া নেই, এবং সেটা শুধু এই রিলেটেড। তো চলো আমরা সেই এক্সাম্পল গুলো দেখি এবং সমাধান করার চেষ্টা করি যে এই সূত্র প্রয়োগ করে সেটা করা যায় কিনা। এখানে দেখো যে আমাদের, এখানে দেখো এই আমি যে ব্যাখ্যাটা করেছি সেই ব্যাখ্যাটাই এখানে লিখেছে। আমি এটা লিখে আর একটু ডিটেল তোমাদেরকে বুঝিয়েছি। ২ নম্বর উদাহরণে আমরা চলে আসব। ২ নম্বর উদাহরণে আছে ১২% হারে
15,000 টাকার 3 বছরের মুনাফা কত হয়? এটা যদি আমি ঐকিক নিয়মে করতে যাই অনেক বড় হবে। কিন্তু আমি এটা যদি আম এই বীজগণিতিক সূত্র ব্যবহার করে করি তাহলে অনেক সহজ হবে। দেখো এখানে সমাধান। কিভাবে বের করতে হবে এখানে? ১ম এ চিন্তা করবে যে কি বের করতে হবে? এখানে কি দেওয়া আছে? মুনাফার হার দেওয়া আছে। অর্থাৎ আর দেওয়া আছে। রেট অফ ইন্টারেস্ট আর দেওয়া আছে। এটা হলো আসল টাকা, যে টাকা সে বিনিয়োগ করেছিল, তাই না? আসল টাকা। আসল টাকা মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাই না? বা প্রাইম অ্যামাউন্ট। তারপরে কি আছে? এটা হলো সময় এন। এখানে কি বের দুঃখিত। এটা হলো ৩ বছরের মুনাফা কত হবে? হ্যাঁ, ৩ বছর সময় এটা, সময়। এখন বের করতে হবে আমাদের মুনাফা মানে আয় বের করতে হবে, তাই না? আয় বের করতে হবে। তো এখন আয় বের করতে হলে কি বের করতে হয়, কি করতে হয়? কিভাবে করতে হবে? একদম ডেফিনিটলি আমাদের এই যে সূত্র, এখানে ১ম আমরা যে সূত্রটা শিখেছিলাম, আয় বের করতে হলে পিআরএন। তো পিআরএন দিয়ে আমরা করে ফেলব। তো এখানে আমাকে ডান পাশে ব্যাখ্যা দিয়ে দিতে হবে। মুনাফার হার রেট আর ইকুয়াল টু 12%। এখানে এটা ভগ্নাংশে দেখাই দিতে হবে। পার্সেন্টেন্সে এই পার্সেন্টেজ যে চিহ্নটা আছে, এই চিহ্নটার মানে তুমি মনে করবে যে 1/100। তাহলে এই সংখ্যাটা কোথায় চলে যাবে? এটা উপরে চলে যাবে আর নিচে ১০০ হবে। নিচে যখনই তুমি ১০০ দিয়ে দিবে তখন কিন্তু আর এই পার্সেন্টেন্সের চিহ্নটা থাকবে না। তার মানে আমরা এটা মনে করতে পারি যে এই পার্সেন্টেন্সের যে চিহ্ন, এই চিহ্ন ইকুয়াল টু 1/100। অর্থাৎ এটাকে আমরা যেকোনো যে সংখ্যার সাথে পার্সেন্টেজ দেওয়া থাকবে, এই চিহ্নটা দেওয়া থাকবে, সেই সংখ্যার নিচে যদি ১০০ লিখি তাহলে পার্সেন্টেজটা উঠে যায়। তাহলে ১২% মানে ১০০ টাকায় ১২ টাকা। এখানেও কিন্তু বলছে ১০০ এর ১২। আচ্ছা। আসল কি দেওয়া আছে? ১৫,০০০ টাকা দেওয়া আছে। সময় দেওয়া আছে কত? ৩ বৎসর। এখানে কি নাই? এখানে যে জিনিসটা নাই সেই জিনিসটা হলো মুনাফা। আমাকে বের করতে হবে মুনাফা বা আয় সমান কি? সেই জিনিসটা আমি জানি না। এটা আমাকে বের করতে হবে। তাই না? এখানে দেখো I equal to ওই যে PRN। P হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট, সেটা মাঝে দিয়েছে। রেটটা আগে দিয়েছে। রেট অফ ইন্টারেস্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট এটা আগেও দিতে পারো। তাতে কোনো সমস্যা নেই এবং একই উত্তর আসবে। বরং আগে দিয়ে করাই ভালো, যেহেতু আমাদের সূত্রটা এখানে যেভাবে দেওয়া আছে আমরা সেভাবেই যদি সাজাই তাহলে ভুল হবার সম্ভাবনাটা খুবই কম থাকে। তো এখানে কত বের হয়ে গেছে? ৫,৪০০ টাকা বের হয়ে গেছে। আর খুব সহজেই দেখো, উম এটা যখন কাটাকাটি করবে তখন এটা কত হবে? ৫,৪০০ টাকা হবে। তাহলে আমরা এই পাশে ডান পাশে কি দিব? ব্যাখ্যা দিব। বাম পাশে এটার মান বসিয়ে আমরা সমাধান করে ফেলব। ২ নম্বর উদাহরণের যে সমাধানটা সেটা শেষ হলো। এখন চলো আমরা দেখি ৩ নম্বর উদাহরণে। এখানে আমাদের কিছু কাজ করতে হবে। এখানে বলে দিয়েছে, একটু খেয়াল করবে ভালো করে। আম এখানে বলেছে যে রিনা ব্যাংকে ১১% সরল মুনাফা হারে টাকা জমা রেখে ৫ বছর পর ২,২০০ টাকা মুনাফা পেল। সে কত টাকা জমা রেখেছিল? এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করতে হবে, অর্থাৎ জমার পরিমাণ বা প্রাইম অ্যামাউন্ট বের করতে হবে, অর্থাৎ পি বের করতে হবে। তো পি এর সূত্রটা কি জানি? আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। এখন যখন আমি পি বের করব, পিটা বামে চলে আসবে আর আইটা উপরে উঠে যাবে, তাই না? আইটা লব হয়ে যাবে ডান পাশে গিয়ে। তো আহ, দেখো এখানে আমাকে এই যে গাণিতিক সমস্যার মধ্যে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখবো, যেটা দেওয়া নেই সেটার ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন দেব। দেখো এখানে লিখেই দিয়েছে মুনাফার হার আর ইকুয়াল টু 11% বা 11%, 11/100। মুনাফা আই ইকুয়াল টু ২,২০০। সময় এন ইকুয়াল টু ৫ বছর। পি আরটা দেওয়া নেই, এটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে যে এটা আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে। তো এখানে দেখো লিখেছি যে আমরা জানি পি ইকুয়াল টু আই বাই আর এন। এখানে পি ইকুয়াল টু আই এর মান বসিয়েছি ২,২০০। তারপরে আর এর মান বসিয়েছি রেট অফ ইন্টারেস্ট যেটা ১১/১০০ ইন্টু ৫ বছর।
এটা গুণ করেছি। এখন এটা সমাধান করেছি। দেখো কি করেছি এখানে, এই কাটাকাটি গুলো শিখতে হবে তোমাদের, ভালো করে মনোযোগ দিয়ে এটা করতে হবে, না হলে কিন্তু অঙ্ক ভুল হবে। এটা যেহেতু উপরের সংখ্যা, এটা লব, এটা হর, হর লবে সবসময় মাঝে যদি গুণ চিহ্ন থাকে তাহলে কেটে যায়। তো 5 দিয়ে আমরা 100-কে কেটেছি, কত হয়েছে? 20 হয়েছে, তাই না? উপরে আছে 11, নিচে আছে কত? 20। তাহলে এখানে আমরা এই দেখো 2200 লিখেছি, 11/20 লিখেছি। এখন যদি উপরের লব ভগ্নাংশ হয়, নিচের হরও যদি ভগ্নাংশ হয়, সেই ক্ষেত্রে কি করতে হয়? সেই ক্ষেত্রে এই উম, যে দুইটা ভগ্নাংশের মাঝে যে ভাগের চিহ্নটা থাকে, এটা কি হয়? গুণ হয়ে নিচের যে ভগ্নাংশটা থাকে সেটার লব হর হয়ে যায়, হর লব হয়ে যায়। তাহলে আমার উপরে ছিল কত? 2200 গুণ, এই দেখো 20 উপরে উঠে গেছে, 20 হর ছিল, গুণ দিয়ে লব হয়ে গেছে। আর এই 11 উপরে ছিল, এটা নিচে নেমে এসেছে। এখন এটাকে আমরা কেটেছি, 200 হয়েছে, 200 দিয়ে গুণ করেছি, 4000 হয়েছে। তাহলে আমরা দেখো এটা সহজেই বুঝতে পারলাম যে প্রিন্সিপাল অ্যামাউন্ট 4000, অর্থাৎ সে ব্যাংকে 4000 টাকা জমা রেখেছিল। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে খুব সহজেই আমরা এই সমাধানটা করলাম। এখন আমরা 4 নাম্বার যে গাণিতিক সমস্যাটা রয়েছে, 4 নাম্বার গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। এখানে বলেছে 4200 টাকার 4 বছরের মুনাফা 2100 টাকা হলে মুনাফার হার কত? রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে, অর্থাৎ আর বের করতে হবে। এখানে দেখো দেওয়া আছে, লেখা আছে আসল পি ইকুয়াল টু, আমি লিখে দিয়েছি, এটা লিখে দেওয়া নাই, এটা তোমাকে লিখতে হবে যে তুমি বোঝো কিনা আসলেই। পি ইকুয়াল টু 4200 টাকা, মুনাফা আই ইকুয়াল টু 2100 টাকা, সময় এন ইকুয়াল টু 4 বছর দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট ইজ নট অফ ইন্টারপ্রেশন, এটা আমরা জানি না, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছি। তো এখানে দেখো আমরা লিখেছি যে আমরা জানি আর ইকুয়াল টু আই বাই পি এন। তাহলে এগুলো কিন্তু মুখস্থ রাখার সূত্র না, এটা নর্মালি তুমি বুঝবে যে যখনই আমি আই বের করবো, আই ইকুয়াল টু পি আর এন, এখানে কোনো ভগ্নাংশ নেই। কিন্তু এছাড়া যদি আমি আর বের করি, পি বের করি, এন বের করি, যেটাই বের করি সেটা বামে চলে আসবে এবং আইটা উপরে উঠে যাবে। এই হলো সূত্র, একদম সিম্পল অ্যান্ড ইজি। তো এখানে কি আছে? আর ইকুয়াল টু, দেখো আমি মানগুলো বসিয়েছি, এখানে মানগুলো বসিয়ে কি করেছি? কাটাকাটি করেছি, শূন্য 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 শূন্য, ডান পাশের শূন্যগুলোকে কেটে দিয়েছি। তারপরে এটাকে কেটেছি বাই কত? 21 আর 42 ছিল, 21 দুগুণে 42 আমরা জানি, 21 দিয়ে 42-কে কেটে 2 লিখেছি। তার মানে উপরে আছে কত? উপরে কিছুই নেই, অর্থাৎ 1 আছে, যেহেতু ভাগ ভাগ ভগ্নাংশ। তাহলে 1 কাটাকাটি করা মানে ভাগ করা, ভাগ করলে কখনো কি হয়ে যায় না? শূন্য হয়ে যায় না, তাই না? 1 থাকে। কাটাকাটি করলে কি থাকে? যেখানে কোনো সংখ্যা থাকে না সেখানে 1 থাকে। কেন 1 থাকে? যে এই যে 21 আর 42 আমরা কেটেছি, মূলত কি করেছি? এই লবকেও 21 দিয়ে ভাগ করেছি, হরকেও 21 দিয়ে ভাগ করেছি। তো লবকে 21 দিয়ে ভাগ করলে 1 থাকে। আর হরকে, হর 42 আছে, 42-কে 21 দিয়ে ভাগ করলে 2 হয়। তার মানে উপরে 1 আছে। তো এইজন্য আমার উপরে 1 আর নিচে 4 দুগুণে 8। এখন এইটা দেখো আমি কালো কালি দিয়ে লিখেছি। কেন কালো কালি দিয়ে লিখেছি? যখন আমার উত্তরটা বের হয়ে যাবে তখন এটাকে আমার হার বানাতে হবে। হার মানে ওই যে রেট, পার্সেন্টেজ দিতে হবে। তো হার দিতে হলে বা হার বানাতে হলে বা পার্সেন্টেজ ব্যবহার করতে হলে এইটাকে আমাকে 100 দ্বারা গুণ করতে হবে। 100 দ্বারা গুণ করলে এটা আমি শতকরা ব্যবহার করতে পারবো, শতকরা বলতে পারবো। এটা তুমি এখানেও 100 গুণ করে দিতে পারো। আমি ছোট করে নিয়েছি, ছোট করে 100 গুণ করে দিচ্ছি। তাহলে অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট যখনই বের করবে তখন কি করতে হবে? যে সংখ্যাটাই আসুক সেটাকে শতকরায় প্রকাশ করে নিবে, শতকরায় করে নেবে। তো এই 100 দ্বারা গুণ করে, শতকরা মানে 100 দ্বারা গুণ করলেই শতকরা হয়ে গেল। তো এখানে দেখো কি আছে, আম, কি হয়েছে? এই 2 দিয়ে 100-কে কেটেছি 25, তাহলে উপরে 25, নিচে হলো 2। 8 দিয়ে 8 আর 100 কেটেছি, কত দিয়ে কেটেছি? 4 দিয়ে কেটেছি। 8-কে 4 দিয়ে কাটলে 2 হয়, আর 100-কে 4 দিয়ে কাটলে 25 হয়। তাহলে উপরে 25, নিচে 2। তা 25/2 মানে আমরা সহজেই বুঝি 12.5%। 12.5%, তাই না? তো রেট অফ ইন্টারেস্ট হলো 12.5%, অর্থাৎ 12.5%। দশমিককে প্রকাশ করলে আমরা লিখবো 12.5%, আর যদি ভগ্নাংশে লিখি তখন লিখবো 12.5%। এখানে যে কোনটাই তুমি লিখতে পারো। তো আমরা 4 নম্বর সমাধানটা দেখলাম। এবার 5 নাম্বার সমাধানটা দেখবো, এটা পুরোটাই আমাদের করতে হবে। তো এখানে দেখো খুব সহজ করে বলে দেওয়া আছে যে 11% হারে 44,000 টাকার
কত বছরের মুনাফা 12,100 টাকা হবে। এখানে কি বলছে কত বছর, মানে সময় চেয়েছে। সময় মানে হলো এন। তো আমরা যখনই ডান পাশের ইয়েটা লিখবো, ব্যাখ্যাটা লিখবো, ডিটেলটা, তখন কোনটা বের করতে হবে সেটা আমরা নর্মালি পেয়ে যাব, কারণ 4টার বাইরে তো আর কিছু নাই। এখানে কি দেওয়া আছে? 11%, মানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 11%। 11% মানে 11/100। তারপরে কি দেওয়া আছে? 44,000 টাকা সে ব্যাংকে জমা রেখেছিল, মানে প্রাইম অ্যামাউন্ট বা প্রিন্সিপাল অ্যামাউন্ট কত? 44,000 টাকা। তারপরে কি বলেছে? মুনাফাটাও দেওয়া আছে, মুনাফা মানে আই দেওয়া আছে 12,100 টাকা। ডেফিনেটলি আর পি আই দেওয়া আছে, মানে এন দেওয়া নাই। এখানে আমরা নর্মালি বলছি যে এন দেওয়া নাই, অর্থাৎ সময়টা বের করতে হবে। তো এখানে আমি দেখো লিখেছি যে আমরা জানি n ইকুয়াল টু আই বাই আর পি আর। তো এখন আই এর মান দিয়েছি, তারপরে পি এর মান দিয়েছি, আর এর মান দিয়েছি 11/100। এখন দেখো শূন্য শূন্য কেটে দিয়েছি। নিচেরটা উপরেরটা কাজ করিনি আমরা, নিচের এটা ভগ্নাংশ, বিধায় এটার কাজ করে নিয়েছি, শূন্য শূন্য কেটে দিয়েছি। কেটে দিলে এখানে কত থেকেছে? 440, 11। এই 440 আর 11 যদি আমরা গুণ করি তাহলে হয় 12,100, না 12,100 তো উপরে আছেই। তো নিচেই আহ, কত হয় এটা? এই 440 আর 11 যদি আমরা গুণ করি তাহলে এখানে হয় হলো 4,840। 4,840 হয়। 4,840। এখানে দেখো 4,840, উপরে কত? 12,100, নিচে হলো 4,840। এখন ডান পাশের শূন্য দুইটা কেটে দিয়েছি, একক স্থানীয় শূন্য দুইটা কেটে দিয়েছি, সংখ্যাটা ছোট হয়ে গেছে। উপরে হয়েছে 1210 আর নিচে আছে 484। এখন এটা যেহেতু জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, আমরা কেটে দিয়েছি 2 দিয়ে, 605 হয়েছে। আর নিচে হয়েছে 242। 605, 242। এখন এই তুমি যদি ক্যালকুলেটর ব্যবহার করো হতে পারে, তবে আমরা এই সকল অঙ্কগুলো করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করতে আমি পরামর্শ দিব না তোমাদের, এই জন্যই যে এই অঙ্কগুলো যদি ভাগ করো তাহলে তোমার অঙ্কের দক্ষতা বাড়বে। ক্যালকুলেটরে করলে তুমি কখনো, সবসময় তো ক্যালকুলেটর হাতে থাকবে না, সাথে থাকে না, কাজেই তোমার নর্মাল অনেক কিছু করতে হতে পারে। আহ, কাজেই এগুলো আমরা নর্মালি শিখবো, নর্মালি ভাগ করা শিখবো। যেমন দেখো এখানে আমি ভাগ করেছি 242 হয়েছে দিয়ে, 605কে ভাগ করেছি, কত হয়েছে? দুইবার গিয়েছে, অবশিষ্ট থেকেছে 121। এই 121 লব হয়ে গেছে, হর 242। এখন দেখি 121 আবার নিচে 242, মানে 121-এর ডাবল হলো 242। দেখো 121 দিয়ে 242 কেটেছি, 1/2 হয়েছে, অর্থাৎ 2 পূর্ণ 1/2 বা 2 সমস্ত 1/2 হয়েছে। দেন আড়াই যেটাকে বলা হয় সেটা হয়েছে। তার মানে 2.5 বছর। 2.5 বছর বলতে আমরা নর্মালি বলছি 2 বছর 6 মাস। 2 বছর 6 মাস, যেহেতু 12 মাসে 1 বছর, তাহলে অর্ধেক বছর মানে হলো 6 মাস। তো 2 বছর 6 মাস। তো এখানে দেখো আমি লিখে দিয়েছি যে 2.5 বছর বা 2 বছর 6 মাস। এখানে তুমি যখন ক্যালকুলেটরে করবে, ক্যালকুলেটরে কিন্তু 12 মাসের হিসাবটা নাই, তাই না? 12 মাসে 1 বছর এই হিসাবটা দেয় না। ক্যালকুলেটরে যখন তুমি এটা অনেক শিক্ষককে আমরা বলে থাকি যে নর্মালি ক্যালকুলেটর ব্যবহার করবা, এখানে একটা কমপ্লিকেশন তৈরি হয় গণিতের ক্ষেত্রে। কি তৈরি হয়? বিশেষ করে এই সময়ের ক্ষেত্রে এখানে কি হয় যে তুমি যখন এটা ভাগ করবা তখন দেখবা 2.5 আসে। অধিকাংশ স্টুডেন্ট 2.5 বলতে যখন বছর বুঝবে তখন সে লেখে 2 বছর 5 মাস। এটা কিন্তু মারাত্মক ভুল। এই জন্য আমি বলছি ক্যালকুলেটর ব্যবহার করবে না। 2.5 মানে হলো যে 2 এবং 5 মানে হলো অর্ধেক, হাফ। এটা কিন্তু 5 মাস না। এজন্য ক্যালকুলেটর ব্যবহার না করাটাই উত্তম সময়ের ক্ষেত্রে। তবে যে জটিল অঙ্কগুলোর ক্ষেত্রে তো অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। এই জন্য সময়ের ক্ষেত্রে যদি 2.5 আসে তাহলে বুঝতে হবে, এটা যদি সপ্তাহের ক্ষেত্রে 2.5 আসে তাহলে বুঝতে হবে যে 2.5 সপ্তাহ। যদি মাসের ক্ষেত্রে আসে তখন বুঝতে হবে 2 বছর 6 মাস, 2.5 মাস। আড়াই টেনে তারপরে সেটা মাসে কনভার্ট করবে, তাহলে এটা আর ভুল হবে না। যদি এটা ধরো এই তো বছরের ক্ষেত্রে হয়, তাহলে এরকম যে 2.5 বছর আসে, তার মানে 2.5 বছর। 2.5 বছর মানে 2 বছর 6 মাস। এখানে যেমনটা হচ্ছে, এটা ভুল করেও কখনো 2 বছর 5 মাস লিখবা না। 5 মানে 0.5 মানে তো অর্ধেক, এটা আমরা জানি। তো অর্ধেক বছর মানে হলো 6 মাস।
এটা ভুল হয়, এই জন্য এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। তো এই ছিল হলো আজকের আমাদের যে গাণিতিক সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করলাম এবং পিআরএন ব্যবহার করে আমরা কিভাবে সকল সমস্যার সমাধান করতে পারি এই সরল অঙ্কগুলোর, অর্থাৎ সরল মা মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে আ যতগুলো প্রবলেম আসবে, ৪ ধরনের প্রবলেম আসতে পারে। ৪ ধরনের প্রবলেমই আমরা এই পিআরএন, I ইকুয়াল টু পিআরএন ব্যবহার করে আমরা করতে পারি। এই বিষয়টা আমার মনে হয় যে আজকের পর থেকে তোমাদের মধ্যে কোনো জটিলতা থাকবে না। এখানে কি বলেছে দেখো, লক্ষ্য করো। শান্তার ১ম কিস্তির ৳২০০ ১ বছর ১২ মাস ব্যাংকে জমা থেকেছে। কিন্তু দ্বিতীয় কিস্তির ৳২০০ ১১ মাস ব্যাংকে জমা থেকেছে। এভাবে পরের কিস্তির আ মা টাকাগুলো আরো কম সময় ব্যাংকে জমা থেকেছে। ব্যাংকের সরল মুনাফার হার ৭% হলে শান্তা কি তার মোট সঞ্চয়ের উপরে আ সঞ্চয়ের পুরো টাকার উপরে ৭% পাবে? তুমি কি মনে করো? বা তোমার কি মনে হয়? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এটা নরমাল বিষয় যে আসলে শান্তা পুরো টাকাটার উপরে, পুরো জমাকে বছর শেষে পুরো সঞ্চয়ের উপরে ৭% হারে মুনাফা পাবে না। কেন পাবে না? যে ১ম যে সে কিস্তিটা দিয়েছিল ওইটাই একমাত্র ওই ৳২০০ ই পুরো ১ বছর ব্যাংকে থেকেছে। ওই ৳২০০ উপরে পুরো ১ বছরের ৭% হারে মুনাফা পাবে। পরের মাসের টাকাটা ১১ মাস থেকেছে, তারপরের মাসের টাকাটা ১০ মাস, তারপরের মাসের টাকাটা এভাবে একদম ১২ তম কিস্তির টাকাটা মাত্র ১ মাস থেকেছে। তো এখানে তো সে পুরো বছরের প্রফিট পাবে না। এটা নরমাল থিংকিং, নরমালি বোঝো তোমরা। এখানে দেখো যে একটা সমস্যা দেওয়া আছে, ওই পাশে যে কথাটা বলেছে সেটারই একটা সমস্যা এখানে দিয়ে দিয়েছে। একটা কলামে আছে মাসের ক্রম, যেটা এখানে ১২ টা মাস দেওয়া আছে। তারপরে বলছে মাসে জমার টাকার আসল, অর্থাৎ ২০০, ২০০, ২০০ সব ঘরে ২০০, যেহেতু প্রতি মাসে সে ৳২০০ করে জমা দিয়েছে। সব ঘরে ৳২০০। মুনাফার হার অর্থাৎ রেট ৭%, সব ৭%, ৭/১০০ বা ১০০ এর ৭ অংশ। এটা বলতে পারো। তারপরে সময়কাল N, এইটা দেখো যে ১ম কিস্তির টাকাটা ১২ মাস থেকেছে, দ্বিতীয় কিস্তির টাকা ১১ মাস থেকেছে, তৃতীয় কিস্তির টাকা ১০ মাস থেকেছে। এভাবে ৯ মাস, ৮ মাস, ৭ মাস, ৬ মাস, এভাবে ধারাবাহিক কিছু করে দেওয়া আছে, কিছু তোমাকে করতে হবে। এখানে আবার আলাদা করে বলা আছে কি যে ১১ মাস বা ১২ এর ১১, ১২ মাসের ১১ মাস। তাই না? এইটা যদি ভগ্নাংশ আকারে না লিখি তাহলে আমরা ওই সমাধানটা বের করতে পারব না। এজন্য অর্থাৎ ১২ এর ১১ মাস। এখানে ১২ এর ১০ মাস, ১২ এর ৯ মাস, ১২ এর ৮ মাস, ১২ এর ৭ মাস, এভাবে ধারাবাহিকভাবে ১২ এর ১ মাস, একদম ১২ তম কিস্তি ১২ মাসের ১ মাস। অর্থাৎ ১ মাসে এই টাকাটা ব্যাংকে থেকেছে। সেটা ভগ্নাংশ আকারে লেখা আছে। এই কলামটাতে আমাদের সমাধান করতে হবে। কি সমাধান করতে হবে? ওই যে I ইকুয়াল টু PRN। দেখো, মুনাফা ৳২০০, এখানে পার্সেন্ট, সব জায়গায় পার্সেন্ট ইকুয়াল সমান, এই জায়গাটায় শুধুমাত্র চেঞ্জ এসেছে। ১২ এর ১২। এখানে ৳১৪, সে ১ম যে টাকাটা ১ম কিস্তিটার টাকাটা রেখেছিল, সেই টাকাটা এসে ৳১৪ মুনাফা পাবে। ৳১৪ ইন্টারেস্ট পাবে। তাই না? যেহেতু ৳২০০, ৭ দুগুণে ১৪, নরমাল হিসেব। আম এরপরে দেখো এখানে সে পাচ্ছে ৳১২.৮৩। তারপরে এখানে দেখো, এখানে সে পাচ্ছে ৳১১.৬৭। এখানে দেখো এইটা দেওয়া নেই করে আমরা করে দিয়েছি ১২ এর ৯ মাস। এইখানে মুনাফা পাচ্ছে ৳১০, অর্থাৎ এই ৳২০০ র উপরে মুনাফা পাচ্ছে ৳১০.৫০। তারপরে এখানে এটা করে দেওয়া নেই পরেরটা। আমরা ঠিক একই ধারাবাহিকতায় করব। ২০০, তারপরে কি আছে ৭%, আ ১২ এর ৮ মাস। তারপর এখানে আছে ১২ এর ৭ মাস, ১২ এর ৬ মাস, ১২ এর ৫ মাস, ১২ এর ৪ মাস, ১২ এর ৩ মাস, ১২ এর ২ মাস এবং ১২ এর ১ মাস। এইভাবে আমরা মাসগুলো ধারাবাহিকভাবে লিখব। তারপরে এটা যখন ক্যালকুলেটর দিয়ে, এটা খুব সহজ করা। দেখো, এটা দিয়ে এটা কাটলে ২ হয়। ৭ দুগুণা ১৪, আম আ আ তারপরে এটা আছে ৮/১২। এটাও কাটাকাটি হয়। আমরা কাটাকাটি করতে পারি, ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারি। খুব সহজে কাটাকাটি করতে পারি। তাই না? সহজে করতে পারি। তো যেহেতু পয়সার হিসাব আছে, সেহেতু ক্যালকুলেটর করাটা বেস্ট। যেহেতু তোমার পয়সার এক্সাক্ট হিসাবটা, সঠিক হিসাবটা পেয়ে যাবে। না হলে নরমাল করলে তোমার এই দশমিকে আনতে দশমিক এর যে ভাগগুলো বড় হবে। কাজেই এই ক্ষেত্রে তুমি ক্যালকুলেটর ব্যবহার করবে। তো এখানে দেখো আমরা ঠিক এভাবেই আম আমরা যে ৬ষ্ঠ মাসের জমা দেখতে পাচ্ছি যে ৳৬ আর ৳৮.১৬ পেয়েছিল। ৫ম মাসের মুনাফা পেয়েছিল, ৭ম মাসের মুনাফা পেয়েছে ৳৭। তারপরে ৮ম মাসে মুনাফা পেয়েছে ৳৫ আ ৬৩ পয়সা।
তারপরে তারপরে দেখো যে নবম মাসের মুনাফা সে পেয়েছে 4 টাকা 67 পয়সা। তারপরে দশম মাসের মুনাফা পেয়েছে 3 টাকা 50 পয়সা। 11তম মাসের মুনাফা পেয়েছে 2 টাকা 33 পয়সা। 12তম মাসের যে 200 টাকা জমা দিয়েছিল এই টাকার উপরে মুনাফা পেয়েছে মাত্র 1 টাকা 16 পয়সা। তাহলে কিন্তু সে প্রথম মাসে যে টাকাটার জমা দিয়েছিল কেবলমাত্র সেই টাকাটারই 12 মাসের মুনাফা, পুরো বছরের মুনাফা পেয়েছে। আর পরবর্তী যে কিস্তিগুলো সেগুলোর কিন্তু মুনাফা কমে গেছে আস্তে আস্তে, যেহেতু সময়টা সে কম দিয়েছে, তার টাকাটা কম খেটেছে ব্যাংকে, কম ইউজ হয়েছে, এই জন্য মুনাফার হারটা কম এসেছে। এখানে আমরা এটা যোগ করেছি, যোগ করে কত হয়েছে টোটাল, সে 90 টাকা 98, 90.98 টাকা মুনাফা পাবে, অর্থাৎ 90 টাকা 98 পয়সা সে মুনাফা পাবে। কত টাকা? এই যে 12 মাসে সে 12 × 2 = 2400 টাকা সে রেখেছিল, 2400 টাকা সে জমা করেছিল, টোটাল মুনাফা সে পাবে 90 টাকা কত 98 পয়সা। এই ছিল আমাদের সরল মুনাফার যে হিসাব। আশা করি এটা বুঝতে পেরেছ। সরল মুনাফার এই হিসাবগুলো শেষ হয়ে গেল। আমরা আগামী ক্লাসে দেখব চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে সরল মুনাফা নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে লিখতে পারো। আমি প্রয়োজনে আবার ক্লাস রিভিউ দিব, বা তোমার সমস্যা যেখানে, সে যদি একজনও হও, সমস্যা যেখানে আমি অবশ্যই সেটার সমাধান দেবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকো। অবশ্যই কমেন্টসে জানাবে যে তোমার কোথায় সমস্যা, তো তোমার বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।